আচ্ছা ঠিক আছে। মোহাম্মদপুর শাখায় ছিলাম, সেখানে একজন ভদ্রমহিলা আসতেন, প্রবীণ। ওনার 2 ছেলে ডাক্তার, অনেক টাকা ছিল। হঠাৎ করে একদিন উনি আসছেন না, গিয়ে দরজা বন্ধ, ভেঙে চুরে যেয়ে যে দৃশ্যটা দেখা গেল, তখনও ওনার প্রাণটা আছে। সবচেয়ে দুঃখ লাগে, এই কথাটা বলতে গেলে আমার প্রাণটা কেঁপে যায়, যে ছেলেরা মার ওই অবস্থা দেখে তারা আসলেন স্ট্যাম্প নিয়ে, বিভিন্ন রকম চেক বই নিয়ে, সবকিছু করে রেডি করে নিয়ে ওনারা চলে যাচ্ছে। কাজ করি অসহায় দরিদ্র বিধবা এতিম প্রবীণ এবং ছিন্নমূল পথশিশুদের নিয়ে। এটা অনেক আগে থেকে করি, 2004 সাল থেকে। নওগাঁ জেলায় আমি একজন সমাজসেবী এবং আমি একজন ব্যবসায়ী। এই ব্যবসা করেই আমি সমাজসেবার কাজটা করি। 2004 সালের কথা, আজকের কথা না। এই 2004 সাল থেকে আমি আশ্রমটি পরিচালনা করছি। হুট করে যে আমার মাথায় চলে আসছে তা কিন্তু না। সে সময় আমি ঢাকাতে ছিলাম, আমি জব করতাম একটি সমবায় ব্যাংকে। ওই ব্যাংকটার নাম ছিল দি ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংক। ওখানে আমি ছোটখাটো একটা জব করতাম জুনিয়র অফিসার হিসেবে। আমি যখন মোহাম্মদপুর শাখায় ছিলাম, সেখানে একজন ভদ্রমহিলা আসতেন, প্রবীণ। ওনার 2 ছেলে ডাক্তার, তারা দেশের বাইরে থাকতেন। তো উনি রেগুলারই আসতেন আমার কাছে। অনেক টাকা ছিল, আমাদের ব্যাংকে অনেক টাকা ছিল, বিভিন্ন ব্যাংকে টাকা ছিল। তবে ওই বিষয়ে না, আমি দেখতাম যে উনি আমার সঙ্গে কথা বলতে পছন্দ করতেন। এসে ওই কথা বলবেন, গল্প করবেন, একটু চা খাবেন, একটু সময় কাটানো আর কি। আমারও খুব ভালো লাগতো, কারণ আমি আমার মা নানিকে অত্যন্ত পছন্দ করতাম। তো মনে হতো যে উনি আমার খুব কাছের একজন, এমন লাগতো। হঠাৎ করে একদিন উনি আসছেন না, একদিন আসছেন না, 2 দিন, 3 দিনের দিন আমার খুবই খারাপ লাগছে। তো আমি আমার ম্যানেজার স্যারকে বললাম যে স্যার, ম্যাডাম তো আসছেন না, তো আমি যদি একটু দেখতে যেতাম। তো এইটা বলার পরেই স্যার বললো যে হ্যাঁ, উনি প্রবীণ মানুষ, কি হলো না হলো। তো মানে একদম ফ্যামিলির মতো হয়ে গেছে আর কি। গিয়ে দরজা বন্ধ, মূল দরজাও খোলা নাই, কোনো কিছু নেই। কি দিয়ে কি করি, অনেকক্ষণ এদিক ওদিক ঘোরাফেরা করে কেউকে জিজ্ঞেস করে তাও পাচ্ছে না। বিশাল বিল্ডিং, বড় সড়ো বাড়ি। তো আমার হাজব্যান্ড যেহেতু পুলিশে জব করতেন, আমার একটু আইডিয়া আছে যে ওখান থেকে ওইভাবে ঘুরে আসা ঠিক না। আমি মোহাম্মদপুর থানায় ফোন করে আমার পরিচয় দিলাম। পরিচয় দিয়ে যখন বললাম যে এরকম এরকম ঘটনা, যদি আমাকে একটু হেল্প করতেন, ওনারা খুবই তাড়াতাড়ি আমাকে হেল্প করলেন। এবং এসে ভেঙে চুরে যে দৃশ্যটা দেখা গেল, সেটি হচ্ছে একেবারে উনি মাটিতে পড়ে আছেন, বিছানা থেকে নিচে, তখনও ওনার প্রাণটা আছে। তো কি করব, আমি তো হতবিহ্বল। টয়লেট বাথরুমে একদম ভরে গেছে। আমি কোনো দিকে না তাকিয়ে, যে জীবনটা যেহেতু আছে, আর 1 সেকেন্ডও দেরি করা যাবে না, এই বিছানার চাদর দিয়ে অনেকে কাঁথা দিয়ে মুড়িয়ে ওনাদেরকে একটু হেল্প করতে বললাম। পুলিশের লোকজন ছিল, তারা আমাকে যথেষ্ট হেল্প করেছে। গাড়িতে তুলে তাকে নিয়ে যাওয়া পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। তো নিয়ে গেলাম, অনেক খোঁজাখুঁজি করে আমি তার ছেলেদের নাম্বার বের করতে পারলাম। তো ফোন দিলাম, ওরা তো 2জনই দেশের বাইরে থাকেন। ফোন টোন দেওয়া হলো, দেওয়ার পরে বললো যে আমরা তো এই মুহূর্তে আসতে পারছি না। খুব রিকোয়েস্ট করে বললো যে আপা, বুঝছেনই তো দেশের বাইরে থেকে, যদি আপনি তো অনেক বড় কাজ করছেন, আমার বোনের চেয়েও বেশি কাজ করছেন, তো যদি ওনাকে একটু আপনার কেয়ারেই রাখতেন, তাহলে আমরা আসবো কিছুদিনের মধ্যে। আমি ওনাকে রিলিজ করে, উনি প্যারালাইজড হয়ে গেছেন, অর্ধেক পোর্শন একদম ড্যামেজ হয়ে গেছে। তো ওই অবস্থায় আমি ওনাকে বাসায় নিয়েছিলাম। তখন উনি কথা বলতে পারেন না, খালি একটা সাউন্ড করেন। আমি চলে আসলাম, এসে ওনাকে রাখলাম। তো 1 দিন 2 দিন করতে করতে 2 মাসের মাথায় ওনারা আসলেন। সবচেয়ে দুঃখ লাগে, এই কথাটা বলতে গেলে আমার প্রাণটা কেঁপে যায়, যে ছেলেরা হয়ে মার ওই অবস্থা দেখে তারা আসলেন স্ট্যাম্প নিয়ে, বিভিন্ন রকম চেক বই নিয়ে, যেগুলোর মধ্যে যেখানে যেখানে যা স্বাক্ষর করতে হয়, যেখানে যেখানে টিপসই করতে হয়, সবকিছু করে রেডি করে নিয়ে ওনারা চলে যাচ্ছেন। আমি বললাম যে কি হবে, মানে কি করবেন আপনারা? তো বলতেছে যে আপা, এভাবে তো আমরা ওনাকে নিয়ে যেতে পারবো না। কিভাবে দেশের বাইরে নিয়ে যাব? আর দেশেও আমাদের কেউ নাই, একটা পরিবারের দেশেও কেউ থাকে না। এটা শুনে আমি খুবই হতবাক হয়েছিলাম সে সময়। তো প্রথম আমি যখন ওনাকে বাসায় তুলি, আমিও তো একজন মেয়ে, আমার হাজবেন্ডকে বুঝিয়ে, আমার ছেলে মেয়েকে বুঝিয়ে, আমার পরিবারকে কন্ট্রোল করে দেন আমার আনতে হয়েছে। কারণ একটা মানুষ কি হুট করে বাসায় আনতে পারে? কিন্তু আমি নিয়ে আসছি। আমি আমার হাজবেন্ডকে বুঝিয়েছি, উনি যদি আমার মা হতেন, উনি যদি তোমার মা হতেন, একটু ভেবে নাও এই মানুষটা কত অসহায়। তো এই যে আনলাম, এটাই আমার বেলা শেষের সূত্রপাত। কারণ ওরা তখন তো নিয়ে গেলই না, আমাকে বলল যে আমরা আপনার সঙ্গে যোগাযোগ রাখবো, এবং এরপর থেকে যদি এরকম হয় স্কোয়ারে ভর্তি করবেন, এটা সেটা অনেক কথা, হ্যাঁ, সবকিছু আমরা বিয়ার করবো। এই সেই আল্লাহর রাস্তায় 1টা মাসও তারা যোগাযোগ করে, এবং ওই যে চলে গেছে, আর কোনোদিন মায়ের খোঁজ খবর নেই। শেষ অবধি উনি মারা গেলে আমরা ঢাকাতেই দাফন করেছি। তো এখন রীতিমতো বেওয়ারিশের মতো। আমি জানতাম উনি কোটি কোটি টাকার মালিক। যাই হোক, এই যে আমার বেলা শেষের সূত্রপাত, আমার তখন মনের মধ্যে হয়ে গেল অর্থনৈতিকভাবে সচ্ছল হয়ে যারা সামাজিকভাবে অসহায়, তাদের জন্য বেলা শেষে। কারণ আমার তো তখন অত টাকা পয়সা নাই যে আমি সবাই টানতে পারবো। এই ধরনের মা যারা, তাদেরকে তখন আমি জায়গা দিতে লাগলাম। আমার বাসারই নিচের তলাটা ভাড়া নিয়ে, নিচ তলাটাই করলাম আশ্রম, উপর তলাটায় থাকলাম। এই যাত্রা শুরু।